কথাগুলো ভেবে আদিত্য চোখ বন্ধ করে জোরপূর্বক ঘুমানোর চেষ্টা করলো। নূর অনেকক্ষণ ধরে টেডিগুলোকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে, কিন্তু কেন জানি ওর ঘুম আসছে না, কেমন জানি উসখুস লাগছে। নূর কতক্ষণ এপাশ ওপাশ করে এক একটা টেডি নিয়ে ঘুমানোর চেষ্টা করছে, না কিছুতেই ঘুম আসছে না। নূর এবারে মাথাটা একটু উঁচু করে টেডির ওই পাশে শুয়ে থাকা আদিত্যের দিকে তাকালো। একবার আদিত্যের দিকে তাকাচ্ছে, আর একবার টেডির দিকে তাকাচ্ছে। শেষমেশ মাঝখানে থাকা টেডিটাকে সরিয়ে নিচে ফেলে দিল নূর। তারপর আদিত্যের কাছে ঘেঁষে গিয়ে আদিত্যের বুকের উপরে থাকা ওর হাতটা সরিয়ে দিল। আদিত্যের হাতটা সরিয়ে দিয়ে নিজে ওর বুকে মাথা রেখে আদিত্যকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হ্যাঁ, এখন অনেক ভালো লাগছে ওর। কেন জানি হিরোর বুকে অনেক ভালো লাগে ওর। মনে হয় এটা শুধু ওর জায়গা, শুধু ওরই হক আছে এখানে। হিরোর শরীর থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ পায় নূর। নূর আদিত্যের বুকে নাক লাগিয়ে ঘ্রাণটা ভালো করে টেনে নেয়। মনে মনে ভাবে, আচ্ছা, ঘ্রাণ কি খাওয়া যায়? খাওয়া গেলে হিরোর ঘ্রাণটা খেয়ে ফেলতাম, নিশ্চয়ই অনেক ইয়াম্মি হবে। কাল হিরোকে জিজ্ঞেস করব ঘ্রাণ খাওয়া যায় নাকি। এসব ভেবে নূর হাসি মুখে আদিত্যের বুকে মুখ ঘুষে চোখ বন্ধ করে আরামে ঘুমিয়ে পড়ে। চোখ বন্ধ করা অবস্থায় আদিত্যের ঠোঁট জোড়ায় ভেসে উঠল এক রাশ প্রশান্তির হাসি। এটার জন্যই তো ও কখন থেকে অপেক্ষা করছিল। আদিত্য দুই হাত দিয়ে নূরকে নিজের সাথে নিবিড়ভাবে জড়িয়ে নিয়ে সেও শান্তির ঘুম দিল। আজ শুক্রবার, ছুটির দিন। আদিত্য আজ বাসায় আছে। আদিত্য বাসায় থাকলে নূরের অনেক ভালো লাগে। সারাক্ষণ আদিত্যের সাথে দুষ্টুমিতে মেতে থাকে, নানান রকম আবদারের ঝুলি খুলে বসে, আর আদিত্য স্বতঃস্ফূর্তভাবে সেগুলো পূরণ করে। নূরের সাথে থাকলে আদিত্য নিজেও যেন বাচ্চা হয়ে যায়। বেলা 12টা। আদিত্য নূরকে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়ে আয়নার সামনে ওকে রেডি করছে। আদিত্য এখন অনেক ভালোভাবে নূরের সব কাজ শিখে গেছে। এখন আর কোনো সমস্যা হয় না। নূরের প্রায় সব কাজই আদিত্যই করে, আর যেটা আদিত্য করতে পারে না সেটা নীলা না হলে মিনু আন্টি করে দেয়। আদিত্য ড্রেসিং টেবিলের সামনে নূরকে বসিয়ে ওকে সাজিয়ে দিচ্ছে। নূর কৌতূহলী হয়ে বলে উঠল, আচ্ছা হিরো, আমাকে সাজাচ্ছ কেন? আমরা কি বেড়াতে যাচ্ছি কোথাও? আদিত্য মুচকি হেসে বলল, না, আমরা বেড়াতে যাচ্ছি না। আজ আমাদের বাসায় গেস্ট আসছে, তো তাই আমার অ্যাঞ্জেলটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যাতে তারা আমার অ্যাঞ্জেলটাকে দেখে বলে, ওয়াও, হিরোর অ্যাঞ্জেলটা কত সুন্দর। সত্যি? কারা আসছে হিরো? তোমার দেবর আছে না, তার মা বাবা, আর আমার চাচা চাচি। ও। নূরের সাজ শেষ হয়ে গেলে নূর আয়নার সামনে ঘুরে ঘুরে হাসি হাসি মুখে বলল, ওয়াও, আমাকে কত সুন্দর লাগছে, তাই না হিরো? আদিত্য দুই হাতে নূরের মুখটা আগলে ধরে আদুরে গলায় বলল, আমার অ্যাঞ্জেলটা তো সব সময় সুন্দর। আচ্ছা শোনো, গেস্টদের সামনে কিন্তু কোনো দুষ্টুমি করবে না প্লিজ। একদম গুড গার্ল হয়ে থাকবে, কেমন? তাহলে ওরা তোমাকে ভালো বলবে, না হলে কিন্তু ওরা তোমাকে পচা বলবে। আর তুমি যদি গুড গার্ল হয়ে থাকো, তাহলে আমি তোমাকে অনেকগুলো চকলেট দিব, ঠিক আছে? সত্যি? ঠিক আছে, আমি একদম গুড্ডু গুড্ডু গাল হয়ে থাকবো, একদম দুষ্টুমি করবো না, প্রমিস। আদিত্য মুচকি হেসে নূরের কপালে একটা চুমু খেয়ে নূরের হাত ধরে ওকে নিচে নিয়ে এলো। আদিত্য আজ লাঞ্চে ওর চাচা চাচিকে ইনভাইট করেছে। নিচে ড্রয়িং রুমের সোফায় আদিত্য, নূর আর নীলা বসে আছে। একটু পরেই বাসার কলিং বেল বেজে উঠলো। একটা সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিলে আদিত্যের চাচা চাচি ভিতরে এলো, সাথে আবির আর আয়াত। আদিত্য উঠে দাঁড়িয়ে ওর চাচা চাচির সাথে কুশল বিনিময় করে তাদের সোফায় বসতে দিল। আজকের আদিত্যকে একটু অন্যরকম লাগছে। আসলে আদিত্য ওর চাচার প্রতি অনেক কৃতজ্ঞ, তাই ওর চাচাকেও অনেক সম্মান করে। চাচার সামনে সবসময় বিনয়ী ভাব থাকে। আদিত্য যখন নূরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল তখনও সবার আগে ও ওর চাচাকেই বলেছিল, এবং নূরের মানসিক স্টেজের কথাও সব বলেছিল। ওর চাচা বলেছিল, তোমার যেটা মন চায় সেটাই করো, আমি জানি তুমি যা করবে ভেবে চিন্তে করবে, আমার সাপোর্ট সব সময় তোমার সাথে আছে। আদিত্যের চাচা চাচি বসার পর আদিত্য নূরের হাত ধরে আস্তে দাঁড় করিয়ে বলল, চাচা, ও হচ্ছে নূর, আপনাদের বৌমা। আপনাকে তো ফোনে সব বলেছিলাম, হঠাৎ করেই বিয়েটা করে ফেলেছি, তাই কাউকে তেমন জানাতে পারিনি। নূর হাসি মুখে ওদের দিকে হাত বাড়িয়ে বলল, হাই। নূরকে দেখে আদিত্যের চাচা আশরাফ রহমান খুশি হলেও ওর চাচি শরীফা বেগমের মুখে কোনো খুশি দেখা গেল না। হবেই বা কি করে, উনি তো ভেতরে ভেতরে জ্বলে পুড়ে কয়লা হয়ে যাচ্ছেন। তার এতদিনের প্ল্যান সব ভেস্তে চলে গেল। তার সোনার ডিম পাড়া মুরগিটা যে তার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে,
সে তো ভেবেছিল আদিত্যের টাকায় সারা জীবন আয়েশ করবে, তাই তো কখনো আদিত্যের বিয়ে দেওয়ার কথা মুখেও আনেননি। আদিত্য যে মেয়েদের কাছ থেকে দূরে দূরে থাকতো সেটা দেখে উনি মনে মনে খুশি হতেন। ভাবতেন আদিত্য যত বিয়ে না করে ততই ভালো। আদিত্যের চাচা মাঝে মধ্যে বিয়ের কথা বললেও সে কখনো সেটা এগোতে দিত না, এটা ওটা বলে কাটিয়ে দিত। আর আজকে না কোথাকার কোন পাগল মেয়েকে বিয়ে করে বসে আছে। শরীফা বেগম যদি দেশে থাকতো তাহলে কখনো এই বিয়ে হতে দিত না। সে তো আজ এখানেও আসতো না, শুধুমাত্র আশরাফ রহমানের জোড়াজুড়িতে এসেছেন। কিন্তু নূরকে তিনি একেবারেই সহ্য করতে পারছেন না, তবুও সবার সামনে নিজের রাগ চেপে বসে আছে। আশরাফ রহমান নূরকে হাতের ইশারায় কাছে ডাকলেন। নূর একবার আদিত্যের দিকে তাকালে আদিত্য চোখের ইশারায় যেতে বলল। নূর এগিয়ে গিয়ে আশরাফ রহমানের পাশে বসলো। আশরাফ রহমান একজোড়া কঙ্গন বের করে নূরের হাতে পরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য পছন্দ হয়েছে তোমার? নূর চুড়ি দেখে হাসি মুখে বলল, হ্যাঁ অনেক সুন্দর, থ্যাংক ইউ দেবরের বাবা। আশরাফ রহমান হালকা কপাল কুঁচকে বলল, দেবরের বাবা। আদিত্য বলে উঠল, আসলে ও আবিরের কথা বলছে। আশরাফ রহমান এবার ব্যাপারটা বুঝতে পেরে হেসে উঠলেন। তারপর নূরের মাথায় হাত বুলিয়ে বললেন, বেঁচে থাকো মা, আল্লাহ যেন তোমাদের সুখে রাখেন। নূর উঠে দাঁড়িয়ে আদিত্যের সামনে গিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে উচ্ছ্বাসিত ভাবে হাতের চুড়ি দেখিয়ে বলল, দেখো হিরো, কি সুন্দর চুড়ি, তাই না? আদিত্য মুচকি হেসে বলল, হ্যাঁ অনেক সুন্দর, তোমাকে অনেক মানিয়েছে। আমি সবাইকে আমার গিফট দেখিয়ে আসি। কথাটা বলে নূর ওখান থেকে চলে গেল সবাইকে ওর গিফট দেখাতে। নূর যেতেই আশরাফ রহমান বলে উঠলেন, তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছো আদিল, মেয়েটা সত্যি অনেক মায়াবী। আশরাফ রহমানের কথাই শরীফা বেগম ফোড়ন কেটে বলে উঠলেন, এর ভিতরে ভালো কি দেখলে তুমি? কোথাকার কোন পাগল ছাগল বিয়ে করে বসে আছে আদিত্য, আর তুমি কিনা বলছো ভালো করেছে? আরে দেশে কি মেয়ের অভাব পড়েছে যে এই পাগল মেয়েকে বিয়ে করতে হবে? শরীফা বেগমের কথা শুনে আদিত্যের চরম রাগ উঠে গেল। হাতের মুঠো শক্ত করে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করলো আদিত্য। চাচার সামনে কোনো বেয়াদবি করতে চায় না সে, তবে নূরকে নিয়ে কেউ কিছু বললে সেটা কখনোই সহ্য করবে না আদিত্য। আদিত্য দাঁত চেপে যথাসম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তবে আশরাফ রহমান তার স্ত্রীর প্রত্যুত্তরে হালকা ধমকে সুরে বলে উঠলেন, আহ শরীফা, এসব কি ধরনের কথাবার্তা? ভুলে যেও না নূর আদিলের বউ, আর সেই হিসাবে এখন সে আমাদের পুত্রবধূ। তাই কথা বলার সময় ভেবেচিন্তে বলো। নূর যেমনই হোক সেটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, আদিল দেখে নিবে সেটা। শরীফা বেগম রাগে কিরমির করে চুপ করে রইলেন। আদিত্য সিচুয়েশনটা সামলানোর জন্য বলে উঠল, লাঞ্চের সময় হয়ে গিয়েছে, আসুন আগে লাঞ্চ করে নিন, বাকি কথা পরে হবে। আশরাফ রহমান মাথা ঝাঁকিয়ে বললেন। হ্যাঁ হ্যাঁ চলো। রান্নাঘরে নিজের জন্য একটু লেমন জুস বানাচ্ছিল নীলা। আবির হাত ধুতে এসে নীলাকে দেখে বাঁকা হাসি দিল। আশেপাশে তাকিয়ে দেখলো রান্নাঘরে কেউ নেই। আবির এই সুযোগে নীলার পিছনে গিয়ে নীলার ঘাড়ের উপর মাথাটা একটু ঝুঁকিয়ে বলল, কেমন আছো মিস কচিলঙ্কা? আমাকে মিস করছিলে বুঝি? নীলা চমকে উঠে পিছনে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, আপনি এখানে কি করছেন? সবাই তো খেতে বসেছে। সেই জন্যই তো এসেছে। মানে হলো কালকের পর থেকে কেন যেন আমার ঠোঁটে অন্য কোনো স্বাদই লাগছে না, শুধু একটা স্বাদই ঠোঁটে লেগে আছে। মনে হচ্ছে সেই স্বাদটা যদি আবার পেতাম। আবিরের কথায় নীলা কালকের ঘটনা মনে পড়ল। রাগটা আবার বেড়ে গেল নীলার। কালকের ওই লুচ্চামের জন্য এই লোকটার কাছে কঠিন একটা বদলা তো নিতেই হবে। কথা ভেবে নীলা নিজের চেহারার ভাবভঙ্গি পাল্টালো। আবেদনময়ী হাসি দিয়ে আবিরের দিকে তাকিয়ে বলল, তাই বুঝি আপনার আবারও ওটা চাই? আবিরের হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হলো। আবির আবালের মতো মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চাই চাই। নীলা নাজুক ভঙ্গিতে বলল, তাহলে চোখ বন্ধ করো, না হলে আমার লজ্জা করে। আবির একগাল হেসে সাথে সাথে চোখ বন্ধ করে নিল। ঠোঁট চোরা উঁচু করে নীলার আগমনের অপেক্ষায় রইল। নীলা সেটা দেখে শয়তানি হাসি দিল। তারপর একটা কৌটা থেকে মরিচের গুঁড়া আঙুলে নিয়ে আবিরের দুই ঠোঁটে ইচ্ছা মতো মাখিয়ে দিল। আবির প্রথমে ব্যাপারটা বুঝতে না পেরে চোখ খুলে তাকালো। যতক্ষণে টের পেল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বেচারা ঝালের তাড়নায় চোখ বড় বড় করে যেই চিল্লানি দিতে যাবে অমনি নীলা আবিরের মুখ চেপে ধরে বলল, একদম চিল্লাবেন না, না হলে কিন্তু আমি জিজুকে বলে দিব আপনি আমার সাথে কি করেছেন। অনেক শখ না সেই স্বাদ পাওয়ার? আজকের পর থেকে শুধু এই ঝালের স্বাদ ছাড়া আর কোনো স্বাদই আপনার মনে থাকবেন না। আর ভবিষ্যতে আর কখনো আমার সাথে পাঙ্গা নিতে আসবেন না।
কথাগুলো বলে নীলা অ্যাটিটিউড দেখিয়ে চুলগুলো ঝামটি মেরে চলে গেল। বেচারা আবিরের ঝালে করুণ অবস্থা। ও বেসিনে গিয়ে মুখে পানি দিতে লাগলো আর ঝালে কাতরাতে লাগলো। খাবার টেবিলে সবাই লাঞ্চ করতে বসেছে। আদিত্য বরাবরের মতো নূরকে খাইয়ে দিচ্ছে, আর এটা দেখে শরীফা বেগম ফুলে লুচি হয়ে যাচ্ছে। মনে মনে বলছে, যত সব আদিক খেতাম, ডং দেখে আমি বাঁচি না। একটা পাগল মেয়েকে এত মাথায় নিয়ে নাচার কি আছে? লাঞ্চ শেষে সবাই সোফায় বসে কথাবার্তা বলছে। তখনই আদিত্যের একটা ফোন আসে। আদিত্য ওখান থেকে একটু সরে গিয়ে ফোনে কথা বলতে থাকে। নূর ওর বিড়াল ছানাকে কোলে নিয়ে বসে বসে খেলছিল। হঠাৎ বিড়াল ছানাটা নূরের কোল থেকে নেমে একদিকে দৌড় দেয়, আর নূরও বিড়াল ছানাকে ধরার জন্য ওর পিছনে ছুটতে লাগলো। তখনই একটা সার্ভেন্ট ট্রেতে করে সবার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো। সবাই যার যার কোল্ড ড্রিঙ্কস হাতে নিচ্ছে। শরীফা বেগম যখন নিজের কোল্ড ড্রিঙ্কস হাতে নিচ্ছিল, সেই মুহূর্তে নূর ওর বিড়াল ছানাকে ধরতে গিয়ে হঠাৎ শরীফা বেগমের হাতের সাথে ধাক্কা লেগে কিছু কোল্ড ড্রিঙ্কস শরীফা বেগমের গায়ের উপর পড়ে যায়। এতক্ষণে জমে থাকা ক্ষোভটা এবার বিস্ফোরণে হয়ে বেরিয়ে আসে। শরীফা বেগম এক ছটকায় উঠে দাঁড়িয়ে নূরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে জোরে ধমকানো সুরে বলে ওঠেন, এই পাগল মেয়ে, কি করলে এটা? তুমি দেখে চলতে পারো না? আমিও কাকে কি বলছি? একটা পাগলের কাছে থেকে আর কি আশা করা যায়? যত সব পাগলের কারখানা। শরীফা বেগমের এমন ধমকে নূর সাথে সাথে কেঁপে উঠল। ভয়ে জড়সড় হয়ে গেল। শরীফা বেগমের কথা ধাঁচে নূরের চোখ দিয়ে পানি চলে এলো। আদিত্য সেটা কিভাবে সহ্য করবে? ও শরীফা বেগমের সব কথাই শুনেছে, আর সাথে সাথে ওর মাথায় ধপ করে আগুন জ্বলে উঠলো। এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না আদিত্য। চোখ জোড়ায় লাল লালিমা ভেসে ওঠে। কপালের রক ফুলে নীল হয়ে উঠেছে। হাতের মুষ্টি আরো শক্ত করেও কোনো লাভ হচ্ছে না। আদিত্য তাদের দাঁত চেপে যথাসম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে শরীফা বেগমের সামনে এসে দাঁড়ালো। আদিত্য আসতেই নূর আদিত্যের পেছনে গিয়ে লুকিয়ে পড়লো। ভয়ে আদিত্যের পিঠের শার্ট খামচে ধরে আদিত্যের পিঠের সাথে লেগে দাঁড়িয়ে রইল। আদিত্য শরীফা বেগমের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে রাগী ভাবে শান্ত গলায় বলে উঠল, চাচি প্লিজ নূরের সাথে এভাবে কথা বলবেন না। ও কোনো ভুল করে থাকলে আপনি আমাকে যা খুশি বলুন, আমি কিছুই বলবো না। তবে নূরের সাথে মিসবিহেভ করলে আমি সহ্য করতে পারবো না। হয়তো কোনো অনৈতিক কাজ করে বসবো। নূরের সাথে শরীফা বেগমের এমন ব্যবহারে সবাই কম বেশি রেগে আছে। আবিরের ওর মায়ের উপর চরম রাগ লাগছে। নিজের বোনের সাথে এমন ব্যবহার হতে দেখে নীলারও খুব খারাপ লাগছে। একটু আগে বিহানও একটা কাজে এখানে এসেছিল, তখন শরীফা বেগমের কথা শুনে রাগে তার মাথা গরম হয়ে গেছে। এমনিতেই বিহান এই মহিলাকে একদম সহ্য করতে পারে না। তার উপর আজকে নূরের সাথে এমন ব্যবহারে ওর আরো জ্বলছে। এই কয়দিনে নূরের প্রতি ওর আলাদা একটা টান এসে গেছে। নূর যখন ওকে ভাইয়া বলে ডাকে, তখন নূরকে সত্যিই নিজের ছোট বোন মনে হয় বিহানের। তাই তো নূরের সাথে এমন ব্যবহার ওর প্রচুর রাগ লাগছে। আর আয়াত সেটা বুঝতে পেরে বারবার অপরাধী চোখে তাকাচ্ছে বিহানের দিকে। এদিকে আদিত্যের কথায় শরীফা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, বাসায় কি আমাদের অপমান করার জন্য ডেকেছ? শরীফা বেগম আশরাফ রহমানের দিকে তাকিয়ে তার ছেলে সুরে বললেন, দেখছো তো, এই হলো তোমার আদরের ভাতিজা, যার জন্য তুমি এত কিছু করলে তার প্রতিদান সে এইভাবে দিচ্ছে। বাহ, খুবই ভালো। আদিত্য এবার আশরাফ রহমানের সামনে এসে হাত জোর করে বিনয়ী সুরে বলল, আই এম সরি চাচা, কোনো বেয়াদবি করে থাকলে মাফ করে দিবেন। আপনি চাইলে আমাকে যা খুশি তাই বলতে পারেন, তবে আমি নূরের সাথে খারাপ ব্যবহার কিছুতেই সহ্য করব না, কখনোই না, সে যেই হোক না কেন। আশরাফ রহমান বলে উঠলেন, তোমার কোনো দোষ নেই আদিল, তোমার মাপ চাইতে হবে না। বরং আমি তোমার শাশুড়ির ব্যবহারের জন্য লজ্জিত। ওর পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। শরীফা বেগম জ্বলে উঠে কিছু বলতে নিলে আশরাফ রহমান হাত উঠিয়ে শরীফা বেগমকে থামিয়ে দিয়ে বলল, আর একটা কথাও না, একদম চুপচাপ থাকবে তুমি। তোমার সাথে আমি বাসায় গিয়ে কথা বলবো। আশরাফ রহমান আবার আদিত্যের দিকে তাকিয়ে বলল, আমরা এখন আসি আদিল, পরে আবার দেখা হবে। আদিত্য মাথা ঝাঁকিয়ে সায় জানালো। তারপর আশরাফ রহমান আর তার ফ্যামিলি চলে গেল। নূর বেডের উপর মন খারাপ করে বসে আছে। কোলের ভিতর থাকা টেডিটার পশম টেনে টেনে তুলছে। আদিত্যের চাচির পাগল বলাটা নূরের একদম ভালো লাগেনি। সেটা ভেবে ভেবেই মন খারাপ হচ্ছে ওর। একটু পরে আদিত্য আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকলো। আদিত্যকে কেমন বিধ্বস্ত লাগছে। চুলগুলো এলোমেলো, চোখ জোড়া লাল, শার্টের উপরের দুই বোতাম খোলা। আদিত্য কেমন ক্লান্ত ব্যক্তির মতো বেডের ওপর এসে বসলো। বেডে বসে দুই হাতে মাথার চুল টেনে ধরে মাথা নিচু করে রইল। আদিত্যকে এভাবে দেখে নূরের বুকের ভিতর কেমন যেন লাগলো, কিন্তু
ও বুঝতে পারছে না বুকের ভিতর কেমন যেন চিনচিন ব্যথা অনুভব করলো। আদিত্যকে এভাবে দেখে নিজের মন খারাপ ভুলে গেল নূর। কোলের টেডিটা সরিয়ে রেখে হাঁটু ভর দিয়ে ধীরে ধীরে আদিত্যের কাছে এসে বসলো। দুই হাতে আদিত্যের মুখটা ধরে উপরে তুলল। তারপর অনুনয়ের চোখে তাকিয়ে বলে উঠল, কি হয়েছে তোমার হিরো? উনি কি তোমাকে বকা দিয়েছে? আদিত্য চুপ করে শুধু মায়া ভরা ছলছল দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূর এক হাতে নিজের কণ্ঠনালী ধরে বলল, সত্যি বলছি হিরো, আমি একটু দুষ্টুমি করিনি। তোমার কথা মতো একদম গুড গার্ল হয়েছিলাম, কিন্তু তখন বেবিটাকে ধরতে গিয়ে হঠাৎ অমন হয়ে গেল। আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। তবে তুমি বললে আমি এক্ষুনি আন্টির কাছে গিয়ে সরি বলে দিব। তবুও তুমি মন খারাপ করো না। তোমাকে এইভাবে দেখে আমার ভালো লাগছে না, একদম পচা পচা লাগছে। নূরের কথায় এবার আদিত্যের চোখ থেকে দুফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। সেটা দেখে নূর আরো অস্থির হয়ে গেল। দুই হাতে আদিত্যের চোখের পানি মুছে দিতে দিতে অস্থিরভাবে বলতে লাগলো, এই কাঁদছো কেন? কেঁদো না প্লিজ। আমার কিন্তু একটুও ভালো লাগছে না। বললাম তো সরি বলে দিব, দুই কান ধরে সরি বলে দিব। কেঁদো না প্লিজ। দেখো তুমি কাঁদলে কিন্তু আমিও কেঁদে দিব, কেঁদো না। বলতে বলতেই নূর প্রায় কান্না কান্না ভাব হয়ে গেল। আদিত্য এবার নূরকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলো। নূরকে জড়িয়ে ধরে কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, আমাকে ছেড়ে যাস না কখনো অ্যাঞ্জেল, তোকে ছাড়া বাঁচবো না আমি। তুই ছাড়া কেউ নেই আমার এই পৃথিবীতে, তুই আমার সব, তোকে ছাড়া আমি নিঃস্ব। নূর ও আদিত্যকে জড়িয়ে ধরে বলল, যাবো না তো, গড প্রমিস, কখনো যাবো না। সবসময় তোমার কাছে থাকবো, আর কেঁদো না, হ্যাঁ? নূরের এমন বাচ্চাদের মতো কান্না থামানো দেখে আদিত্য একটু হেসে দিল। তারপর নূরকে ছেড়ে মুচকি হেসে বলল, আরে আমি কাঁদছি না তো। তাহলে তোমার চোখে পানি কেন ছিল? আরে ওটা তো এমনি, একটু মাথা ব্যথা করছিল তো তাই। তোমার মাথা ব্যথা করছিল বুঝি? জানো, আমারও না মাঝে মধ্যে মাথায় অনেক ব্যথা করে, তখন আম্মু আমার মাথা টিপে দেয় আর আমার আরাম লাগতো। আসো আমি তোমার মাথা টিপে দিই, হ্যাঁ? দেখবে তোমার আরাম লাগবে। কথাটা বলে নূর একপাশে পা ভাঁজ করে বসে আদিত্যের হাত টেনে ধরে আদিত্যের মাথাটা নিজের কোলে রাখলো। তারপর নিজের নরম কোমল হাত দিয়ে আদিত্যের চুল নেড়ে নেড়ে আদিত্যের মাথা টিপে দিতে লাগলো। আদিত্যের চোখে মুখে এক অসম্ভব সুখের প্রশান্তি ছড়িয়ে পড়লো। আদিত্য মায়া ভরা চোখে নূরের দিকে তাকিয়ে রইল। নূরকে আজ সত্যিকারের বউ মনে হচ্ছে, যে তার স্বামীর জন্য চিন্তায় ব্যাকুল হচ্ছে, স্বামীর কষ্টে নিজেও ব্যথিত হচ্ছে, স্বামীর সেবা করছে। কথাগুলো ভাবতেই নিজেকে সর্বসুখী মনে হচ্ছে আদিত্যের। এতক্ষণ ধরে মনের ভিতর থাকা কষ্টটা এই সুখের সামনে হার মেনে পালিয়ে গেছে। হ্যাঁ, তখন শরীফা বেগমের কথাগুলোই আদিত্য অনেক কষ্ট পেয়েছিল। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল ওর জন্যই নূরকে এত কথা শুনতে হলো। এসব ভেবে ভেবেই কষ্ট হচ্ছিল। তবে এখন আর কোনো কষ্ট নেই। ও এখন ওর এঞ্জেলের কোলে মাথা রেখে শুয়ে আছে। এর থেকে সুখের আর কি হতে পারে? ওর এঞ্জেল থাকতে আর কারোর দরকার নেই ওর, কারণ না। আদিত্যের মাথাটা সত্যিই একটু ব্যথা করছিল, তবে এখন অনেক শান্তি লাগছে। নূরের কোমল হাতে ছোঁয়ায় সব দূর হয়ে গেছে। আদিত্য নূরের দিকে কাত হয়ে এক হাতে নূরের কোমর জড়িয়ে ধরে আরামে চোখ বন্ধ করে নিল। নূরের হাতের ছোঁয়ায় আদিত্য একসময় আরামে ঘুমিয়ে পড়ল। নূর যতক্ষণ পারল মাথা টিপে দিল। তারপর একসময় নিজেও আদিত্যের মাথার উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। হাসি কান্নার মাঝে কেটে গেছে আরো 15 দিন। আজ আদিত্য আর নূরের বিয়ের 1 মাস পূর্ণ হয়েছে। নূর এখন আদিত্য ছাড়া আর কিছুই বুঝে না। এখন আর মা বাবার কথাও তেমন বলে না নূর। আদিত্যরও খুশির সীমা নেই। নূর এসে তার জীবনটা রঙিন আলোতে ভরিয়ে দিয়েছে। তার পৃথিবী এখন নূরময়। আবির আর নীলার খুনসুটিও ওভাবেই চলছে। কে কাকে কিভাবে জ্বালাতে পারবে সেই ধান্দাতেই থাকে দুজন। আয়াত এখনো বিহানের মন জয় করার চেষ্টায় লেগে আছে। তবে বিহানের কোনো পরিবর্তন নেই, সে এখনো আগের মতোই আছে। বাসার কলিং বেল বাজতেই নূর দৌড়ে গেল দরজা খুলতে। ও জানে এখন ওর হিরো এসেছে, তাই তো সবার আগে ও খুলবে। বাকি সবারও এই জিনিসটার অভ্যাস হয়ে গেছে। তাই তো আদিত্য বাসায় আসার সময় হলে কেউ আর ড্রয়িং রুমে থাকে না। ওদের প্রাইভেসি দেওয়ার জন্য সবাই যার যার কাজে চলে যায়। নূর দরজা খুলে আদিত্যকে দেখে রোজকার মতো একরাশ হাসি দিয়ে আদিত্যকে জড়িয়ে ধরলো। আদিত্য প্রশান্তির হাসি দিয়ে এক হাতে নূরকে জড়িয়ে ধরে মাথার উপর আলতো করে চুমু খেলো। নূর আদিত্যকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে দেখলো আদিত্য এক হাত পিছনে লুকিয়ে রেখেছে। সেটা দেখে নূর কৌতূহলী হয়ে বলে, তোমার হাতে কি আছে হিরো? আমার জন্য কিছু এনেছো? আদিত্য মুচকি হেসে বলল, এনেছি তো, আগে চোখ বন্ধ করো
তাহলে দিব। নূর উৎসাহী কণ্ঠে আচ্ছা বলে চোখ বন্ধ করে নিল। আদিত্য একগুচ্ছ সাদা জারবেরা ফুলের বুকে সামনে ধরে বলল, এখন চোখ খুলো। নূর চোখ খুলে তাকালো। এত সুন্দর ফুল দেখে নূর খুশিতে হাতে তালি দিয়ে লাফাতে লাগলো। প্রফুল্ল কণ্ঠে বলল, ওয়াও, কত সুন্দর ফুল! এগুলো সব আমার জন্য হিরো? হ্যাঁ, এগুলো সব আমার অ্যাঞ্জেলটার জন্য। আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। তুমি আমার জীবনে আসার 1 মাস পূর্ণ হলো, তো সেই জন্য তো তোমাকে উপহার দিতেই হয়, তাই না? আদিত্যের কথা তেমন একটা বুঝতে না পারলেও অত্যন্ত খুশি মনে ফুলগুলো হাতে নিল নূর। তারপর ফট করে আদিত্যের গালে একটা চুমু খেয়ে বলল, তুমি সত্যি অনেক ভালো একটা হিরো। আদিত্য তৃপ্তির হাসি দিয়ে নূরকে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে গেল। রাতে ডিনারের সময় হলে আদিত্য নূরকে ডিনার করার জন্য নিচে যেতে বলল। তখন নূর বলে উঠল, আমি যাব না। আদিত্য বলল, তাহলে কি রুমে খাবে? না, আমি রুমেও খাবো না, কেন? কারণ আমি ভাত খাবো না। আদিত্য ব্রু কুচকে বলল, কেন ভাত খাবে না কেন? দেখো নূর সোনা, রাতে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে তো তুমি। আমি কি বলেছি নাকি আমি খাবো না? আমি বলেছি আমি ভাত খাবো না। তাহলে কি খাবে? আমি পিৎজা খাবো, ইয়াম্মি ইয়াম্মি চিজ পিৎজা। প্লিজ হিরো, পিৎজা এনে দাও না। আদিত্য একটু হেসে বলল, ওকে ওকে, আমার অ্যাঞ্জেলটার যখন পিৎজা খেতে ইচ্ছে করছে তাহলে তো পিৎজা আনতেই হবে। একটু বসো, আমি এক্ষুনি অর্ডার করছি। কথাটা বলে আদিত্য ফোন বের করে অনলাইনে পিৎজা অর্ডার করতে লাগলো। নূর সেটা দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, তুই ফোন নিয়ে কি করছো? আদিত্য একটু দুষ্টুমি করে বলল, আমার ফোনে না জাদু আছে, এখানে টিপলেই 20 মিনিটের ভেতর তোমার পিৎজা চলে আসবে। নূর বিস্ময় নিয়ে বলল, সত্যি? হ্যাঁ অবশ্যই। নূর আদিত্যের গা ঘেঁষে বসে বলল, আমাকে একটু শেখাও না হিরো, আমিও করবো এই জাদু, প্লিজ প্লিজ প্লিজ। আদিত্য মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আসো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তারপর আদিত্য নূরকে শিখিয়ে দিল কিভাবে খাবার অর্ডার করতে হয়। নূর এক্সাইটেড হয়ে বলল, তাহলে আজকে আমি অর্ডার করি? আচ্ছা ঠিক আছে, করো। নূর খুশি মনে পিৎজা অর্ডার করতে বসে গেল। নূরকে অর্ডার করতে দেখে আদিত্য একটু ওয়াশরুমে গেল। 5 মিনিট পর আদিত্য ওয়াশরুম থেকে বের হয়ে নূরকে বলল, অর্ডার করেছো পিৎজা? নূর ঘাড় ফিরিয়ে বলল, হ্যাঁ, করে দিয়েছি। গুড, তাহলে এখন ওয়েট করো, একটু পরেই দেখবে জাদুর মতো তোমার পিৎজা চলে আসবে। 20 মিনিট পরেই বাসার কলিং বেল বেজে উঠল। আদিত্য বলে উঠল, দেখেছো তোমার পিৎজা চলে এসেছে। নূর উৎসাহ নিয়ে বলল, সত্যি? হ্যাঁ সত্যি, চলো নিচে যাই। কথাটা বলে আদিত্য নূরের হাত ধরে নিচে আসার জন্য বের হলো। তবে নিচে আসতেই আদিত্যের চোখ চড়ক গাছ হয়ে গেল ফ্লোরে থাকা বিশাল খাবারের প্যাকেটের ঢের দেখে। আদিত্য সার্ভেন্টদের দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, এসব কি? সার্ভেন্টরা বলল, আমরা জানি না স্যার, এই লোকটা নিয়ে এসেছে এসব। ডেলিভারি বয়কে দেখিয়ে বলল কথাটি। আদিত্য এবার ডেলিভারি বয়ের দিকে তাকিয়ে বলল, এসব কি ভাই? রেস্টুরেন্টের সব খাবার আমার বাসায় কেন এনেছেন? ডেলিভারি বয় বলে উঠল, স্যার, আপনাদের অর্ডার মতোই তো নিয়ে এসেছি। আপনারাই তো এসব অর্ডার করেছেন। আদিত্য ব্রু কুচকে বলল, হোয়াট? এত খাবার আমরা কেন অর্ডার করতে যাব? আমরা তো শুধু পিৎজা অর্ডার করেছিলাম। না না স্যার, আপনাদের এখান থেকে অর্ডার এসেছে, এ দেখুন। ডেলিভারি বয়টা আদিত্যকে ফোনে ওদের করা অর্ডারগুলো দেখালো। আদিত্য এবার নূরের দিকে তাকালো। নূর এখনো বিস্ময় নিয়ে খাবারগুলোর দিকে তাকিয়ে আছে। আসলে ওর বিশ্বাসই হচ্ছে না যে ও সত্যি সত্যি জাদু করে ফেলেছে। তখন ফোনে যা যা ভালো লেগেছিল সব কিছুই অর্ডার করে দিয়েছিল, এটা দেখার জন্য যে সত্যিই জাদু হয় কিনা। আদিত্য একটু কাঁধে হালকা ঝাঁকি দিয়ে বলল, নূর, তুমি কি এগুলো সব অর্ডার করেছো? নূর মাথা ঝাঁকিয়ে বলল, আমি এইসব অর্ডার করেছি। আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে সত্যি সত্যি সব খাবার আসে কিনা। আদিত্যের মাথায় হাত। এই মেয়েটার সাথে মজা নিতে গিয়ে এখন নিজেই ফেসে গেল আদিত্য। কি আর করার, অগত্যা ডেলিভারি বয়কে সব খাবারের বিল দিয়ে তাকে বিদায় করলো। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, তা রানী সাহেবা, এত খাবার যে অর্ডার করলেন, এত খাবার খাবে কে শুনি? আমরা দুজন তো সারা মাস খেয়েও এই খাবার শেষ করতে পারবো না। নূর বলে উঠল, কেন? শুধু আমরা দুজন কেন খাবো? আমরা কি শুধু দুজন থাকি নাকি এই বাড়িতে? আমাদের তো অনেক বড় পরিবার। আমরা আছি, মিনু আন্টি, আরও বাকি সব গার্ডদের নাম বলে দিল। তারপর গার্ডসরা আছে, ওরাও তো আমাদের পরিবার। আমরা সবাই মিলে একসাথে খাবো, অনেক মজা হবে। কথাটা বলে নূর হাতে তালি বাজালো। আদিত্য অবাক চোখে নূরের দিকে তাকিয়ে রইল।
মেয়েটা সরল মনে কত বড় একটা কথা বলে ফেললো, যেটা হয়তো আমাদের মতো বিধান লোকেরা কখনো ভাবি না। আমরা তো শুধু মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকেই নিজের পরিবার ভাবি, কিন্তু নূর বাসার কাজের লোক গার্ডস তাদেরকেও নিজের পরিবার মনে করে। আমার বউটা সত্যিই একটা অ্যাঞ্জেল, তার মনটাও তেমন পবিত্র। আদিত্যের ভাবনার মাঝে নূর ডাক দিয়ে বলল, এই হিরো, দেবর আর ননদকেও একটু আসতে বলো না, আর ভাইয়াকেও আসতে বলো। আদিত্য মুচকি হেসে বলল, ঠিক আছে। আদিত্য ফোন বের করে আবিরের নাম্বারে ফোন দিল। আবির ফোন রিসিভ করলে আদিত্য বলে উঠল, ফটাফট আমার বাসায় চলে আয়। কেন? তোর ভাবি কাঙালি ভোজের আয়োজন করেছে, ফ্রিতে আনলিমিটেড খাবার খেতে চাইলে চলে আয়, অফার সীমিত সময়ের জন্য। আরে কি বলো ভাইয়া, ফ্রি খাবার পাবো আর আমি আসবো না? বাঙালি মাগনা আলকাতরা ছাড়ে না, আর আমি খাবার ছাড়বো কিভাবে? তুমি 2 মিনিট দেরি করো, আমি সুপারম্যান হয়ে আসছি। এই সুপারম্যান, আসার সময় আয়াতকেও পিঠে করে নিয়ে আসিস, তোর ভাবি ওকেও আসতে বলেছে। ওকে ভাই, আমরা এক্ষুনি আসছি। আবিরের সাথে কথা বলা শেষে আদিত্য বিহানকেও ফোন করে আসতে বলল। আদিত্যের বাসার ড্রয়িং রুমের ফ্লোরে সবাই গোল হয়ে বসেছে খাবার জন্য। এটাও নূরের আইডিয়া, সবাই মিলে একসাথে নিচে বসে খাবে। আদিত্যরা সহ বাসার সব সার্ভেন্ট আর গার্ডসরাও বসেছে। প্রথমে সবাই আদিত্যের সাথে বসে খেতে ইতস্তত করছিল, তবে নূর সবাইকে জোর করে হাত ধরে বসিয়ে দিয়েছে। বলেছে, আমরা সবাই এক পরিবার, তাই একসাথে বসে খাবো। নূরের কথা শুনে সার্ভেন্ট আর গার্ডসদের মন ভরে উঠেছিল, চোখ ছলছল হয়ে উঠেছিল। আজ পর্যন্ত তারা কোনো মালিককে এভাবে কাজের লোকদের পরিবার বলতে দেখেনি। আদিত্যরও সবাইকে বসে একসাথে খেতে বলেছে। আবির, আয়াত আর বিহানও খেতে বসেছে। সবাই হাসি, আনন্দ আর উৎসাহের সাথে খাচ্ছে। আদিত্যের মনে মনে অনেক খুশি লাগছে। আজ ওর বাড়িটা আর শুধু একটা বিরান অট্টালিকা নয়, এর কানায় কানায় এখন হাসি আর খুশিতে মুখরিত হয়ে উঠেছে। আর সবই হয়েছে ওর এঞ্জেলের জন্য। আদিত্য নূরকে খাইয়ে দিতে দিতে কথাগুলো ভাবছে। আদিত্যের ভাবনার মাঝেই হঠাৎ নূর একটা চিজ বল আদিত্যের মুখে ঢুকিয়ে দিল আর বলে উঠল, শুধু আমাকেই খাওয়ালে হবে? নিজেও তাড়াতাড়ি খেয়ে নাও হিরো, সবাই কিন্তু সব কিছু খেয়ে ফেলেছে, পরে আর তুমি কিচ্ছু পাবে না। ওই দেখো। নূর হাত দিয়ে ইশারা করে দেখালো। আদিত্য নূরের হাতের ইশারা বরাবর তাকিয়ে দেখলো আবির আর বিহান খাবার নিয়ে রীতিমতো মারামারি শুরু করে দিয়েছে। দুজন নিজেদের প্লেটের উপর খাবারের পাহাড় জমিয়ে ফেলেছে, তবুও একটা জিনিস নিয়ে দুজন কাড়াকাড়ি করছে। বিহান খাবার নিচ্ছে আর বলছে, ওই হালা সব ন্যাস খেলা, তোর দরিয়ার ভিতরে কত হান্দায়, হারা জনমের খাউন কি আজকাই খাবিনি? হাবাইত্যা, আমারেও কিছু নিতে দে। আবির বলে উঠল, তুই চুপ থাক বেটা, নিজে তো প্লেটের উপর হিমালয় পর্বত তৈরি করে ফেলেছিস, আবার আমারটার উপর নজর দিস। আমার যদি কালকে পেট খারাপ হইছে, তোর খবর আছে। বাকিরা ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আবির আর বিহান নিজেদের প্লেটের খাবার শেষ করে সামনে তাকিয়ে দেখলো একটা প্যাকেটে লাস্ট চিকেনের একটা লেগ পিস বাদ আছে। ওরা দুজন দুজনের দিকে একবার তাকালো, তারপর দ্রুত গতিতে চিকেনের উপর দুজন হাত রাখলো। প্রথমে আবিরের হাত পড়লো, তার উপর বিহানের হাত পড়লো। দুজনের কেউই ছাড়ার পাত্র না। আবির বলে উঠলো, আমার হাত আগে পড়েছে, তাই চিকেন আমার, তুই ছাড়। বিহান বলে উঠলো, আমি আগে দেখছি, তাই এটা আমার, তুই ছাড়। তুই ছাড়। তুই ছাড়। আবির এবার একটু ড্রামাটিক ভাবে বলে উঠলো, আমার আঙ্গুলগুলো চিকেনটাকে চারপাশ দিয়ে ঘেরাও করে ফেলেছে, এটা এখন আমার আয়ত্তে। বিহানও একইভাবে বলে উঠলো, আর আমার আঙ্গুল গুলান তোর হাতখানের চারপাশ দিয়া ঘিরে হালাইছে, বালা চাস তো আত্মসমর্পণ কর। আদিত্য এদের কাণ্ড দেখে বলে উঠলো, কি করছিস তোরা এসব? বাচ্চাদের মতো লড়াই করছিস? একটা চিকেনের জন্য কি তোরা এখন এখানে মহাভারত শুরু করে দিবি নাকি? আবির বিহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রতিবাদী আন্দোলনের সুরে বলল, শুধু মহাভারত না ভাই, দরকার হলে এখানে ওয়ার্ল্ড ওয়ার শুরু করে দিব। আজ চাহে ভূমি ফেটে যাক, আসমান ফেটে যাক, দরকার পড়লে রাশের ঢেল লাগিয়ে দিব, রক্তের বন্যা বইয়ে দিব, তবু এই চিকেন আমি নিয়ে ছাড়বো। বিহানও নেতাদের মতো আন্দোলনের সুরে বলল, একেবারে কারেক্ট কইছস, আমিও তোর লগে সহমত। এবারের সংগ্রাম চিকেন পাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম লেগ পিস জেতার সংগ্রাম। রক্ত যখন দিছি রক্ত আরও দিমু, চিকেন পিস লইয়াই ছাড়মু ইনশাল্লাহ। বিহান সোলে মুভির গব্বর সিং এর মতো বলে উঠল, ইয়ে চিকেন মুজে দে দে ঠাকুর। আবির ঠাকুরের মতো করে বলল, নেহি।
দুজন চিকেন পিস নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। বাকিরা সবাই, কিছু লোক বিহানকে আর কিছু লোক আবিরকে চিয়ার্স করছে, যেন এখানে কোনো ডব্লিউডব্লিউ ম্যাচ শুরু হয়ে গেছে। আদিত্য এসব দেখে চরম বিরক্ত, তবে নূরের অনেক মজা লাগছে। নূর হাসছে আর তালি বাজিয়ে ওদের কাণ্ড দেখে মজা নিচ্ছে। গাছদের ভিতর থেকে একজন গ্লাস হাতে নিয়ে ভাষ্যকারদের মতো করে বলে উঠল, জি হ্যাঁ দর্শকবৃন্দ, ম্যাচ পুরোপুরি জমে উঠেছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দুই প্রতিযোগীই যার যার জায়গায় অনড়, কেউ কারো থেকে কম নয়। দেখা যাক কার ভাগ্যে যায় এই কাঙ্ক্ষিত চিকেন ট্রফিটা। দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে, যেখানে আমরা আপনাদের লাইভ দেখাচ্ছি এই দুর্ধর্ষক ম্যাচ। প্রয়োজক ইন্দুর মার্কা চুলকানি পাউডার, ছাগল মার্কা ঢেউটিন, তেলপোকা মার্কা দাঁতের মাজন, আবুল খায়ের জাঙ্গিয়া, মফিজ লুঙ্গি এবং চান্দিশিলা টেলকম পাউডার। আবির আর বিহান সমানে চিকেন নিয়ে টানাটানি করেই যাচ্ছে। শেষমেশ একসময় চিকেনটা দুই ভাগ হয়ে গেল। এক টুকরো আবিরের হাতে আর এক টুকরো বিহানের হাতে চলে এলো। সবাই তখন একসাথে তালি বাজিয়ে উঠল। অতঃপর এদের ম্যাচ শেষ হলো। খাওয়া দাওয়া শেষে সবাই আরো কিছুক্ষণ আড্ডা দিল। তারপর সবাই যার যার মতো উঠে ঘুমাতে গেল। আজকে সবাই অনেক এনজয় করেছে। আদিত্যের বাসায় এর আগে কখনো এত হাসির রোল পড়েনি। আজকে ওদের বিয়ের 1 মাস পূর্ণ হওয়ার দিনটা ভালোই সেলিব্রেট করলো ওরা। কথাটা ভাবতেই আদিত্য মুচকি হেসে নূরের দিকে তাকালো। নূরের চোখ জোড়া কেমন ঘুমো ঘুমো হয়ে গেছে। সবাই এখন চলে গেছে, তাই আদিত্য নূরকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াতেই নূর আহ্লাদি কণ্ঠে বলে উঠল, কোলে না, আমি আজকে পিঠে উঠবো, আমাকে পিঠে নাও না হিরো। কথাটা বলে নূর আদিত্যের দিকে 2 হাত বাড়ালো। আদিত্য মুচকি হেসে বলল, জো হুকুম রানী সাহেবা, আপনার হুকুম কি ফেলতে পারি? কথাটা বলে আদিত্য উল্টো হয়ে দাঁড়ালো। নূর খুশি হয়ে সোফায় দাঁড়িয়ে 2 হাত দিয়ে পিছন থেকে আদিত্যের গলা জড়িয়ে ধরে। 2 পা দিয়ে আদিত্যের কোমর পেঁচিয়ে ধরে পিঠে চড়ে বসলো। আদিত্য 2 হাত দিয়ে নূরের পা দুটো ধরে রইল, যাতে নূর পড়ে না যায়। তারপর নূরকে পিঠে নিয়ে ওভাবেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। নূরের অনেক মজা লাগছে এভাবে। নূর দুষ্টুমি করে একবার আদিত্যের কানে ফু দিচ্ছে, তো একবার আদিত্যের ঘাড়ে শুশুরে দিচ্ছে। আদিত্য বলে উঠল, কি করছে অ্যাঞ্জেল? পড়ে যাবে তো। কিন্তু কে শোনে কার কথা? নূর ওর মতো দুষ্টুমি করেই যাচ্ছে। নীলা নিজের রুমে শোবার জন্য পাতলা একটা টি শার্ট আর প্লাজো পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। তখনই হঠাৎ কেউ ওর দরজায় নক করলো। নীলা গিয়ে দরজা খুলে দিতেই আবির হুড়মুড় করে রুমে ঢুকে পড়লো। নীলা হকচকিয়ে উঠে বলল, আরে আরে, কোথায় ঢুকে পড়ছেন আপনি? এত রাতে আমার রুমে কি করছেন? বের হন, বের হন বলছি, না হলে কিন্তু আমি জিজুকে ডাকবো। আবির বলে উঠল, আরে কি সবসময় জিজু জিজু লাগিয়ে রেখেছ? আমি তোমার জিজুকে ভয় পাই নাকি? যাও গিয়ে বলো কি বলবে। আর হ্যাঁ, আমার এত শখ নেই এমনি এমনি কারো রুমে আসার। আমার একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে, সেটাই খুঁজতে এসেছি। এখন আমাকে ডিস্টার্ব না করে খুঁজতে দাও। কথাটা বলে আবির এদিক ওদিক চোখ বুলিয়ে কি যেন খুঁজতে লাগলো। নীলা ব্রুকুচকে বলল, আপনার হারানো জিনিস আমার রুমে কেন থাকবে? আপনার কি মনে হয় আপনার জিনিস আমি চুরি করেছি? আবির হঠাৎ নীলার দিকে তাকিয়ে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। আবিরকে আসতে দেখে নীলা একটু অপ্রস্তুত হয়ে পেছাতে লাগলো। পেছাতে পেছাতে একসময় দেয়ালের সাথে লেগে গেল। আবির এসে নীলার 2 পাশে দেয়ালে হাত রেখে নীলাকে আটকে দিল। আবির এত কাছে আসায় নীলার শরীর কেমন যেন কেঁপে উঠল। আবির মাথাটা একটু ঝুঁকিয়ে নীলার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কেমন যেন ঘোর লাগা কণ্ঠে বলল, মনে হয় না? আমার পুরো বিশ্বাস আছে আমার জিনিসটা তুমি চুরি করেছো। ভালোই ভালোই বলছি, আমার জিনিস ফিরিয়ে দাও, না হলে তোমারটা আমাকে দিয়ে দাও। নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখুন। বরাবরের মতো আবির নীলার পুরো কথা শেষ হওয়ার আগেই বলে উঠল, দেখাও। I love to see whatever you want to show. একদম ফালতু কথা বলবেন না। কি এমন আপনার জিনিস চুরি হয়েছে যে আমাকে চোর বলছেন? আবির নীলার কানের কাছে মুখ নিয়ে স্লো ভয়েসে বলল, মাই হার্ট। আমার মন চুরি করেছো তুমি। যেটা এতদিন ধরে সামলে রেখেছিলাম সেটা ফট করে তুমি চুরি করে ফেললে। এখন আমার হার্ট ছাড়া আমি বাঁচবো কি করে? হয় আমার হার্ট ফিরিয়ে দাও, না হলে তোমারটা আমাকে দিয়ে দাও। আবিরের এভাবে ফিসফিসানি কথায় নীলার শরীরের লোম দাঁড়িয়ে গেল। গলা কেমন যেন শুকিয়ে আসছে। নীলা আর সহ্য করতে না পেরে আবিরকে একটা ধাক্কা দিয়ে দিল। ধাক্কা খেয়ে আবির কিছুটা দূরে সরে গিয়ে হাসতে লাগলো। নীলা রাগী কণ্ঠে বলে উঠল, আপনাকে আমি আগেই বলেছি আমার সামনে এসব লুচুগিরি দেখাতে আসবেন না। এসব ফালতু চিজি কথায় আমি গলবো না। আবির বাঁকা হেসে বলল, লুচুগুড়ি তো কিছু করলামই না, করবো নাকি? কথাটা বলে আবির
নীলার দিকে এগিয়ে আসতে নিলে নীলা আরও আবিরকে ধাক্কা দিয়ে একেবারে রুমের বাইরে বের করে দেয়। আবিরকে বার করে দিয়ে যে দরজা লাগাতে যাবে অমনি আবির ফট করে নীলার গালে একটা চুমু খায়। চুমু খেয়েই ওখান থেকে ছুমন্তর হয়ে যায়। আর নীলা বেচারি আবার রোবটের মতো অটো হয়ে যায়। আরও একটা সপ্তাহ পার হয়ে গেছে আদিত্য আর নূরের হাসি খুশিময় জীবনের। ঘুম থেকে উঠে রোজকার মতো নিজের বুকেই তার প্রাণভুমরাকে দেখতে পেল আদিত্য। কত শান্তিতে তার বুকের জমিনে ঘুমিয়ে আছে। আদিত্য মুচকি হেসে নূরকে নিজের থেকে আলতো করে ছাড়িয়ে বালিশে শুইয়ে দিল। নূরের কপালে ভালোবাসার উষ্ণ পরশ দিয়ে বিড়বিড় করে বলল, হ্যাপি বার্থডে মাই এঞ্জেল, জন্মদিন শুভ হোক পরিটার। আজকের দিনটা আদিত্যের কাছে অনেক স্পেশাল। আজ যে নূরের জন্মদিন, আদিত্য অনেক কিছু প্ল্যানিং করে রেখেছে নূরের আজকের দিনটা স্পেশাল করার জন্য। আদিত্য আজ অফিসে যাবে না। আজকের পুরোটা সময় নূরের সাথে কাটাবে সে। নূরের গায়ে চাদর টেনে দিয়ে উঠে গেল আদিত্য। কিছুক্ষণ জগিং করে এসে ফ্রেশ হয়ে নিল আদিত্য। আজ আর সে নূরকে ডাকবে না। যতক্ষণ খুশি ঘুমাক, নিজের ইচ্ছে মতো উঠবে আজ নূর। বেলা 9টার দিকে ঘুমের রেশ কাটলো নূরের। আর মোড়া ভেঙে চোখ খুলে তাকালো নূর। তবে রোজকার মতো আদিত্যকে চোখের সামনে পেল না নূর। নূর উঠে বসে রুমের এদিক ওদিক তাকিয়ে কোথাও আদিত্যকে দেখতে পেল না। আদিত্যকে না দেখতে পেয়ে নূরের কেমন যেন লাগলো। রোজ তো হিরো আমাকে ঘুম থেকে উঠিয়ে দেয়, তাহলে আজ কেন উঠালো না? নূরের মনে হালকা অভিমানের সৃষ্টি হলো আদিত্যের প্রতি। নূর হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে হাঁটুর উপর ঠেকালো। এলোমেলো চুলগুলো সব ছড়িয়ে পড়লো। তখনই হঠাৎ একটা বিকট শব্দ হলো। নূর চমকে গিয়ে মাথার উপরে তুলল। সাথে সাথে উপরে থাকা বেলুনটা ফেটে তার ভিতরে থাকা গোলাপের পাপড়ি আর রঙিন ঝিলিকগুলো নূরের গায়ের উপর ছড়িয়ে পড়লো। নূর প্রথমে অবাক হয়ে কতক্ষণ তাকিয়ে রইল, কিন্তু পরে ফুলের পাপড়ি দেখে খুশিতে লাফিয়ে উঠল। একটু পরে আরো এক চুড়ি ফুলের পাপড়ি ওর গায়ের উপর এসে পড়লো। এভাবে পরপর কয়েকবার করে অনেকগুলো ফুলের পাপড়ি এসে পড়লো নূরের গায়ের উপর। পুরো বিছানা ফুলের গালিচা হয়ে গেছে। নূরের খুশি আর দেখে কে। নূর উচ্ছ্বাসিত হয়ে তালি বাজাতে লাগলো আর ফুলের পাপড়িগুলো হাতে নিয়ে উড়াতে উড়াতে খিলখিল করে হাসতে লাগলো। পর্দার আড়াল থেকে নূরের হাসি মুখটা দেখে মুগ্ধ হচ্ছে আদিত্য। একটু পরে আদিত্য আড়াল থেকে বেরিয়ে আসতে আসতে গানের সুরে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই এঞ্জেল, হ্যাপি বার্থডে টু ইউ। বলতে বলতে আদিত্য নূরের কাছে এসে বসলো। নূরের গালে হাত রেখে বলল, শুভ জন্মদিন নূর, কেমন লাগলো সারপ্রাইজ? নূর বিস্ময় নিয়ে বলল, এগুলো তুমি কি করছো? ওয়াও, কত সুন্দর! তুমি এতগুলো ভালো হিরো। কথাটা বলে নূর আদিত্যকে জড়িয়ে ধরলো। আদিত্য ও মুচকি হেসে নূরকে জড়িয়ে ধরলো। একটু পরে নূর আদিত্যকে ছেড়ে দিয়ে বলল, আজ বুঝি আমার বার্থডে? আমার তো মনেই নেই। তোমার মনে রাখতে হবে না, আমি মনে রেখেছি না, এতেই এনাফ। ওদের কথার মাঝে হঠাৎ দরজা খুলে হুড়মুড়িয়ে প্যাম্পু বাঁশি বাজিয়ে ভেতরে ঢুকলো আবির, আয়াত, নীলা আর বিহান। সবার মাথায় কোন টুপি, গলায় ঝিলিমিলি কাগজ আর মুখে প্যাম্পু বাঁশি। রুমে ঢুকেই সবগুলো নূরের বেডের চারপাশে গোল গোল করে ঘুরে নাচতে নাচতে গাইতে লাগলো। এসব দেখে নূর আরো খুশিতে আত্মহারা হয়ে গেল। হাতে তালি বাজিয়ে খিলখিল করে হাসতে লাগলো। সবাই এক এক করে এসে নূরকে বার্থডে উইশ করতে লাগলো। বাসায় নূরের জন্য বার্থডে পার্টির আয়োজন করেছে আদিত্য। বাইরের কোনো লোকজন না, শুধু নিজেদের লোকজন মিলে করবে। কারণ আদিত্য চায় না বাইরের কেউ এসে নূরকে উল্টাপাল্টা কিছু বলুক। আজকের দিনে মোটেও নূরকে মন খারাপ হওয়ার কারণ দিবে না আদিত্য। আজকে শুধু নূর হাসবে আর আনন্দে মাতোয়ারা হয়ে থাকবে। পার্টির জন্য বাসার লোকজন মিলেই ডেকোরেশন করছে। কেউ বেলুন ফোলাচ্ছে, কেউ ফুল লাগাচ্ছে। নানান জন নানান কাজ করছে। সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। নূরকে বাসার সব সার্ভেন্ট আর কাজটাও অনেক পছন্দ করে। এই কয়দিনে নূর সবার মন জয় করে নিয়েছে। এমন নিষ্পাপ আর মায়াবী মেয়েকে কেউ ভালো না বেসে থাকতেই পারে না। নীলা একটা রেডিমেড ছেড়ির উপর দাঁড়িয়ে দেয়ালে ফুলের মালা লাগিয়ে ডেকোরেশন করছে। আবিরও কিছুটা দূরে অন্য কাজ করছিল। নীলাকে দেখে বরাবরের মতো ওর মাথায় দুষ্টু পোকা কামড়ালো। আবির ধীরে ধীরে নীলার সিঁড়ির নিচে গিয়ে দাঁড়ালো। নীলা উপর দিকে কাজ করছিল, তাই নিচে দেখছে না। আবির সুযোগ বুঝে হাত দিয়ে সিঁড়িটা একটু ধাক্কা দিল। ধাক্কা দেওয়ায় সিঁড়িটা নড়ে চড়ে উঠলো। হঠাৎ এমন হওয়ায় নীলা নিজের ব্যালেন্স ধরে রাখতে পারলো না। ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিল। তবে পড়ে যাওয়ার আগেই আবির নিচ থেকে নীলাকে কোলে ধরে ফেললো। নীলার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, বাহ মিস কোচি বেআইন, এখন আমি কিছু বললে লুচু হয়ে যাব তাই না?
আর তুমি যে সবসময় ইচ্ছে করে আমার আলিঙ্গন পেতে চাও তার বেলায় কিছুই না, তাই না? দিন নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, মাঝ নেই, সাজ নেই, লোকজন আছে কিনা সেটা দেখার বালাই নেই, আমাকে দেখলেই শুধু গায়ে ঢলে পড়তে ইচ্ছে করে, তাই না? এখন নিশ্চয়ই বলবে যে তুমি ইচ্ছে করে পড়নি, ভুলে হয়ে গেছে। আই সোয়ার আমাদের মাঝে কোইন্সিডেন্সটা একটু বেশি হয়ে যাচ্ছে না? বাই দ্য মেটোপথ, তোমার যখন এত ইচ্ছে হয় তো আমাকে বললেই তো পারো, এইভাবে বাহানা বানানোর দরকার কি? তুমি বললে আমি মধ্যরাতেও তোমার সেবায় উপস্থিত হয়ে যাব। আই এম ভেরি ফ্লেক্সিবল, ইউ নো। আবিরের কথাগুলো শুনে নীলা এক লাফে আবিরের কোল থেকে নেমে আঙুল তুলে রাগী কণ্ঠে বলে উঠল, দেখুন। যথারীতি আবির নীলাকে মাঝপথে থামিয়ে বলে উঠল, এইখানেই দেখাবে? না মানে বলছিলাম যে এখানে তো সবাই আছে, চলো রুমে গিয়ে দেখাইও। কথাটা বলে আবির নীলার হাত ধরে নিয়ে যেতে নিলে নীলা ছটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে বলল, ব্যাস অনেক হয়েছে, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আবির বলে উঠল, আরে সীমাকে এখন ছাড়বো কেন? সীমাকে তো সেই 1 বছর আগে ছেড়ে দিয়েছি। আসলে মেয়েটা না একটু বেশি ইরিটেটিং ছিল, তাই ওর সাথে বেশি দিন টিকলো না। নীলা রাগে কিরমিট করে তুই হাত মাথার দুই পাশে মুষ্টি করে মুখ দিয়ে গড়গড় শব্দ বের করলো, যার অর্থ অসহ্যকর। তারপর গটগট করে ওখান থেকে চলে গেল। আর আবির পেছন থেকে হাসতে লাগলো। মেয়েটাকে জ্বালাতে তার চরম লাগে। আয়াত এতক্ষণ ধরে আবির আর নীলার কাণ্ড দেখছিল, যদিও ওদের কথাবার্তা শুনতে পায়নি কিছু, তবে ওদের দেখে আয়াতের মাথায়ও একটা বুদ্ধি এলো। আয়াতের থেকে কিছুটা দূরে বিহান কাজ করছিল। আয়াতও সিঁড়িতে দাঁড়িয়ে ফুল লাগাচ্ছিল। আয়াত নিজে নিজেই পড়ে যাওয়ার ভান করে কিছুটা উচ্চস্বরে বিহানকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, আমি পড়ে যাচ্ছি, কেউ আমাকে বাঁচাও। আয়াত তার চোখে তাকিয়ে দেখলো বিহান ওর দিকেই আসছে। আয়াত মনে মনে লুঙ্গি ডান্স দিল, তার মানে ওর প্ল্যান কাজ করেছে। ওয়াও আয়াত, তোর কত বুদ্ধি! এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কিভাবে? আয়াত মনে মনে খুশি হয়ে বিহানের কাছে আসা দেখে আয়াত চোখ বন্ধ নিজে নিজেই আল্লাহর নাম নিয়ে পড়ে গেল। চোখ বন্ধ করেই অনুভব করলো ও নিচে পড়েনি, কারোর শক্ত বাহুতে আটকে আছে। তার মানে ওর বিহানের কোলে পড়েছে। কথাটা ভাবতেই আয়াতের খুশিতে অজ্ঞান হওয়ার উপক্রম। আয়াত খুশি মনে চোখ খুলে তাকালো তার হিরোকে দেখার জন্য। চোখ খুলে তাকাতেই আয়াতের মুখটা বেলুনের মতো ফটাস করে ফুটে গেল। কোলে নেওয়া ব্যক্তিটিকে দেখে আয়াত ভাবাচাকা খেয়ে গেল, কারণ এটা তার মাচো ম্যান না, বরং একটা গার্ড ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আয়াতের দিকে তাকিয়ে আবালের মতো দাঁত বের করে হাসছে। আয়াত এক লাফে গার্ডের কোল থেকে নিচে নেমে দাঁড়ালো। আয়াত পাশে তাকিয়ে দেখলো বিহান একটা ফুলের টকরি ওঠাচ্ছে। তার মানে বিহান ওকে ধরার জন্য না, বরং এই টকরি নিতে এসেছিল। আয়াতের বুক চিরে এক হতাশার নিঃশ্বাস বেরিয়ে এলো। বেচারি কি ভেবেছিল আর কি হয়ে গেল। লোকটার কি আমাকে চোখেই পড়ে না? সত্যি কি তার মনে কখনো কোনো অনুভূতি জাগাতে পারবো না আমি? সে কি এতটাই পাথর হয়ে গেছে? আদিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরের জন্য অপেক্ষা করছে। একটু আগেই নূরের জন্য আনা ড্রেসটা নূরের হাতে দিয়ে ওয়াশরুমে পাঠিয়েছে পরে আসার জন্য। তখন থেকে আদিত্য বাইরে অপেক্ষা করছে। আরো 5 মিনিট পর নূর ওয়াশরুমের দরজা খুলল। দুই হাতে গাউনের দুই পাশের সাইডের কাপড় উঁচু করে ধরে আস্তে আস্তে বেরিয়ে আদিত্যের সামনে এসে মিষ্টি হেসে দাঁড়ালো। আদিত্যের চোখ দুটো ঝলসে উঠল নূরের এই অলৌকিক আসমানি রূপ দেখে। আদিত্য যতটা ইমাজিন করেছিল তার চেয়ে 100 গুণ বেশি অপূর্ব লাগছে নূরকে, যে সৌন্দর্য আদিত্যের চোখের ধারণ ক্ষমতার বাইরে। আদিত্য নূরের জন্য একটা সাদা ফেরিটেল প্রিন্সেস গ্রাউন এনেছে, ফুল হাতার গ্রাউনটা, যার নিচের অংশ অনেকটা ফোলানো আর ফ্লোরে অনেকখানি ছড়িয়ে আছে। নূরকে আজ সত্যিকারের একটা পরী লাগছে, আদিত্যের পরী। নূর গাউনের দুই পাশে ধরে হেলে দুলে আহ্লাদি কণ্ঠে বলল, আমাকে কেমন লাগছে হিরো? নূরের কথায় আদিত্যের ঘোর কাটলো। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে বলে উঠল, এমন কোনো ভাষা কি আছে যে ভাষাটা দিয়ে তোমার রূপের প্রশংসা জাস্টিফাই করতে পারবো? আদিত্যের কথা নূরের অবুঝ মাথায় বোধগম্য হলো না। নূর ঠোঁট উল্টিয়ে বলল, মানে? আদিত্য এবার হালকা হেসে বলল, মানে আমার অ্যাঞ্জেলটাকে আজ অনেক 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 সুন্দর লাগছে, সবচেয়ে সুন্দর। নূর খুশি হয়ে বলল, সত্যি? হ্যাঁ একদম সত্যি। এখন এসো আমি তোমাকে রেডি করিয়ে দেই। আদিত্য নূরকে আয়নার সামনে বসিয়ে ওকে সাজিয়ে দিতে লাগলো। চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দিল। নূরের চুলগুলো আছড়িয়ে
পনিটেল করে দিল। নূরের গলায় আর কানে ডায়মন্ডের একটা ছোট্ট নেকলেস আর দুল পরিয়ে দিল। সবশেষে নূরের মাথার উপর একটা ডায়মন্ডের পাথর বসানো ক্রাউন লাগিয়ে দিল। ক্রাউনের সাথে লাগানো পাতলা সাদা ওড়নার মতো কাপড়টা অনেকখানি নিচ পর্যন্ত ঝুলে পড়ল। সাজানো শেষে আদিত্য অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের চোখের উপরই ভয় লাগছে ওর, আবার নিজেরই না নজর লেগে যায়। আদিত্য নিজের অনামিকা আঙুলের মাথায় একটু কাজলের ফোঁটা লাগিয়ে নূরের কানের পেছনে ছোট্ট করে একটা নজর টিকা লাগিয়ে দিল, যাতে পরিটার কারোর নজর না লাগে। তারপর নূরের গালে হাত রেখে বলল, আমার অ্যাঞ্জেল আজ সত্যিকারের পরি হয়ে গিয়েছে। কথাটা বলে আদিত্য নূরের কপালে ভালোবাসার পরশ দিয়ে দিল। সন্ধ্যা 7:30। আদিত্য নূরের হাত ধরে ধীরে ধীরে নিচে নেমে আসছে। আদিত্যকে আজ অ্যাশ কালারের গ্রামীণ চেকের কোট প্যান্টে অনেক ড্যাশিং লাগছে। নিজে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। দুজনকে একসাথে কত সুন্দর মানিয়েছে, যেন মেড ফর ইচ আদার। নূরের মা বাবাও এসেছে আজ। নিজের মেয়ের এমন খুশি আর সৌভাগ্য দেখে তাদের চোখে আনন্দ অশ্রু চলে এসেছে। তাদের অসুস্থ মেয়েটার কপালে যে এত সুখ ছিল সেটা তারা কখনো কল্পনাও করেনি। সবাই খুশি হলেও শরীফা বেগম নূরের এতটা সুখ মোটেও সহ্য করতে পারছেন না। শরীর জ্বলে যাচ্ছে তার। সে তো এখানে আসতেও রাজি ছিল না। আশরাফ রহমান আর ছেলে মেয়েদের চাপে পড়ে আসতে হয়েছে। তবে নূরের এত সুখ যেন তার চোখে কাটা হয়ে বিচ্ছে। নূর নিচে এসে ওর বাবা মার কাছে ছুটে এসে হাসি হাসি মুখে বলল, বাবা, আম্মু, দেখো আমাকে কত সুন্দর লাগছে। এগুলো সব হিরো আমার জন্য এনেছে। সুন্দর না? নূরের মা নূরের গালে হাত রেখে বললেন, হ্যাঁ নুরিমা, তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। হিরো তাই বলেছে আমাকে নাকি পরীর মতো লাগছে। তোমার হিরোটা অনেক ভালো, তাই না নুরিমা? হ্যাঁ হ্যাঁ, এতগুলো ভালো আমার হিরো। নূর 2 হাত ছড়িয়ে করে পিছন দিকে যতটুকু পারে ততটুকু প্রসারিত করে পরিমাপ করে দেখালো। একটু পরে কেক কাটিং এর সময় হলো। আদিত্য ইয়া বড় 4 লেয়ারের একটা কেক নিয়ে এসেছে নূরের জন্য। নূর এত বড় কেক দেখে খুশিতে হাতে তালি বাজাচ্ছে। আদিত্য নূরের হাতের উপর হাত রেখে নূরকে দিয়ে কেক কাটালো। সবাই হাতে তালি বাজিয়ে হ্যাপি বার্থডে উইশ করলো। নূর কেক নিয়ে প্রথমে আদিত্যকে খাইয়ে দিল, তারপরও বাবা মাকে খাইয়ে দিল। এক এক করে সবাই যার যার মতো কেক খেতে লাগলো। নীলা এক পিস কেক নিয়ে খেতে যাচ্ছিল, অমনি আবির ফট করে এসে নীলার হাত থেকে কেকটা নিজের মুখে পুরে নিল। নীলা দাঁতে দাঁত চেপে বলল, এটা কি হলো? আবির ভাবলেশীনভাবে বলল, কি হবে? কিছু হওয়ার জন্য তো আগে কিছু করতে হবে, তাই না? আমরা কি তেমন কিছু করেছি? বাইদা চিপা গলি, আজ কিন্তু তোমাকে চরম লাগছে, একদম অ্যাটম বোম। তুমি রাজি থাকলে আমরা এখন কিছু করতে পারি। আমি কথা দিচ্ছি, তারপর ঠিক 9 মাস পরে তোমার এটা ওটা কিছু একটা হয়েই যাবে। কথাটা বলে আবির চোখ টিপ মারলো। ফালতু কথা বলবেন না, একদম অসভ্য কোথাকার। আপনি আমার কেক খেলেন কেন? কেকের কি অভাব পড়েছে যে আমারটা নিয়ে খেতে হবে? কেকের তো অভাব নেই জানেমান, পিয়ার ইশক মোহব্বতের অভাব, আর সেটা তোমার কাছে আছে। দাও না একটু ভালোবাসা। তখনই সাউন্ড বক্সে একটা গান বেজে উঠল। কয়েকজন ডান্স ফ্লোরে নাচানাচি করছে। নীলা বাঁকা হেসে বলে উঠল, ইশক চাই আপনার, তাই না? আসুন দিচ্ছি আপনাকে। কথাটা বলে নীলা আবিরের হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে এলো। আবিরও খুশি খুশি নীলার সাথে এলো। ডান্স ফ্লোরে এসে হঠাৎ নীলা নিজের কোমর বাঁকিয়ে আবিরকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর আবিরের চারদিকে গোল গোল ঘুরে তুড়ি বাজিয়ে অ্যাটিটিউড নিয়ে নাচতে নাচতে গিয়ে উঠল। নীলার সাথে এবার আরো মেয়েরা এসে যোগ দিল। সবাই আবিরকে নিয়ে টানা হ্যাচড়া করছে আর নাচছে। নীলা আবিরকে টিজ করে করে নেচে নেচে গাইল। মেয়েরা সবাই মিলে বেচারা আবিরের নাজেহাল অবস্থা করে ফেলেছে। নীলা এবার আবিরকে নিচে ফেলে দিয়ে ওর পিঠের উপর বসে পিঠের শার্ট টেনে টেনে গাইল। নীলা একটা লাঠি ভর দিয়ে বুড়িদের মতো হেঁটে হেঁটে গাইতে লাগলো। সব মেয়েরা মিলে বেচারা আবিরের অবস্থা কেরোসিন করে ফেলেছে। ডান্স শেষে নীলা আবিরের দিকে তাকিয়ে চুল ঝটকা মেরে অ্যাটিটিউড নিয়ে চলে গেল। আদিত্য আর বিহান আবিরের অবস্থা দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। নূরেরও খুব মজা ওদের ডান্স দেখে। বিহান একটু পরে আবিরের কাছে গিয়ে বলল, হুদাই যে কেন পাঙ্গা লইবার যাস? দেখলি তো মাইয়াগো কেলমা। মাইনসে কি হুদাই কয় যে নারীর সোলো কলা আছে,
খালি এক কলা দেখাই তোর এই হাল হইছে। ভাব 16 কলা দেখলেই তুই পৃথিবীর জন্য ইতিহাস হইয়া যাইবি গা। হাস হাস, আপনার টাইম ভি আয়েগা, তখন আমিও দেখাবো এই আবির কি জিনিস। সবাই হাসি আনন্দ করলেও শরীফা বেগমের কিছু সহ্য হচ্ছে না। তার উপর আবার আবিরকে নীলার সাথে দেখে আরো বেশি রাগ হচ্ছে। মনে মনে ভাবছে, ওই থার্ড ক্লাস মেয়েটা আমার আবিরকে পটানোর চেষ্টা করছে না তো? না না না, এটা হতে দেওয়া যাবে না। আমার ছেলেকে ওই মেয়ের জালে কখনোই ফাঁসতে দেব না আমি, কখনোই না। নীলা একটু ফ্রেশ হওয়ার জন্য উপরে নিজের রুমে এসেছিল। তখনই হঠাৎ ওর রুমে শরীফা বেগম হন করে ঢুকে পড়লো। শরীফা বেগমকে নিজের রুমে দেখে নীলা একটু অপ্রস্তুত হয়ে পড়লো। আমতা করে বলল, জি, আপনি এখানে কোনো দরকার ছিল? শরীফা বেগম নীলার দিকে এগিয়ে এসে তিরস্কার স্বরূপ হাসি দিয়ে বলল, তোমার মতন 2 টাকার মেয়ে আমার কি হেল্প করবে? শরীফা বেগমের এমন তিরস্কারমূলক কথা শুনে নীলা একটু আঘাত পেল। ওর জীবনে আজ পর্যন্ত কেউ ওর সাথে এভাবে কথা বলেনি। নীলা কিছু বুঝে ওঠার আগেই শরীফা বেগম আবারও বলে উঠল, তোমরা তো দেখছি একদম গভীর জলের মাছ, 2 বোন ভালোই প্ল্যান করে এসেছো, তাই না? কি বলছেন এসব? এভাবে বলছেন কেন? একদম ন্যাকামি করবে না। তোমাদের এসব মাছুম চেহারা বানিয়ে অন্যকে ভোলাতে পারবে, আমাকে না। তোমরা কি ভেবেছ তোমাদের সব প্ল্যানিং আমি বুঝবো না? এক বোন তো পাগল সেজে আদিত্যকে হাত করে ফেলেছে, আর এখন আবার তুমি আমার ছেলের পিছনে পড়েছ ওকে নিজের জালে ফাঁসানোর জন্য, তাই না? তোমাদের মা বাবা দেখছি ভালোই ট্রেনিং দিয়েছে তোমাদের, কিভাবে বড় ঘরের ছেলেদের বশ করতে হয়, এসব ভালো শিখেছ তোমার বাবা মা। নীলা এতক্ষণ মুখ বুজে সব সহ্য করলেও বাবা মাকে নিয়ে এত খারাপ কথা আর শুনতে পারল না নীলা। শরীফা বেগমের সামনে আঙুল তুলে অগ্নি চোখে তাকিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, ব্যাস, অনেক বলেছেন আপনি, আর অনেক শুনেছি আমি মুখ বুঝে দাঁড়িয়ে আপনার এসব জঘন্য কথা শুনছি। তার মানে এই নয় যে আমি দুর্বল। আপনি শুধু জিজুর চাচি দেখে আমি কিছু বলছি না, তবে আপনি আমার মা বাবাকে নিয়ে কোনো বাজে কথা বললে আমি সেটা কিছুতেই সহ্য করব না। নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ, আরে আমার মা বাবার উপর কথা বলার আগে নিজেকে দেখুন। আপনার মতো মহিলারা যার উপরে এক রূপ আর ভেতরে আরেক রূপ, তারাই হলো সমাজের প্রকৃত জং। আরে এতই যখন অসুবিধা আপনার, তাহলে আপনার ছেলেকে গিয়ে আমার পেছনে ঘুরঘুর করা বন্ধ করতে বলেন। আমি যাইনি ওর পিছে, ও এসেছে আমার পিছে। পারলে নিজের ছেলেকে শাসন করুন, তারপর অন্যকে শোনাতে আসবেন। আমার বয়ে গেছে আপনার ছেলের পেছনে যেতে। আশা করি বুঝে গেছেন, এখন আপনি যেতে পারেন। এইটুকু পুচকে মেয়ের কাছে এতগুলো কথা শুনে শরীফা বেগম তেলে বেগুনে জ্বলে ওঠে। আরো কিছু বলতে যাবে তার আগেই নীলা হাত উঠিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, আর একটা কথাও না, না হলে কিন্তু আমি এক্ষুনি জিজুর কাছে গিয়ে আপনার এই ভালো রূপটা জানিয়ে আসব। তখন দেখবো আপনি কি সাফাই দেন আপনার এই অতি সুন্দর কথাবার্তায়। শরীফা বেগম এবার একটু দমে গেল। আদিত্য জানলে ব্যাপারটা ভালো হবে না, তাই শরীফা বেগম নিজের রাগকে হজম করে ওখান থেকে চলে গেলেন। শরীফা বেগম চলে যেতেই নীলা দরজা বন্ধ করে দরজার সাথে ঘেঁষে বসে পড়ল। মুখে 2 হাত চেপে ধরে কেঁদে উঠল নীলা। তার জীবনে সে এত অপমান কখনোই হয়নি। আবিরের প্রতি ওর মনে মনে যে একটা সুপ্ত অনুভূতির জন্ম হয়েছিল, তাও আজ গলা টিপে মেরে ফেলল নীলা। নীলা একবার ভাবলো সে এখানে আর থাকবে না, কাল সকালেই সে চলে যাবে। তারপর আবার ভাবলো, আমি চলে গেলে নূর আপু একা পড়ে যাবে। জিজু আপুর জন্য আমাকে এখানে কত রিকোয়েস্ট করে রেখেছে। আমার উপর ভরসা করে আপুকে রেখে জিজু অফিসে যায়, আর আমি কিনা স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবছি। না না, এমন করা যাবে না। জিজু আপুর জন্য কত কিছু করে, আর আমি তার বোন হয়ে তার জন্য এতটুকু করতে পারবো না? আমাকে স্ট্রং হতে হবে। এইসব সামান্য ব্যাপারে ভেঙে পড়লে চলবে না। এখন থেকে আমি শুধু আপুর জন্যই এখানে থাকবো, অন্য কোনো কিছু নিয়ে ভাববো না, একদম না। পূর্ণিমার চাঁদের মোহনায় আলোর ঝর্ণাধারার নিচে জ্যোৎস্না বিলাস করছে আদিত্য নূর। প্রকৃতির হিমেল বাতাসে মন প্রাণ জড়িয়ে যাচ্ছে। আদিত্য নূরকে কোলে নিয়ে ছাদের দোলনায় বসে আছে। পার্টি শেষে নূরের আবদারেই আদিত্য নূরকে এখানে নিয়ে এসেছে। নূর আদিত্যের কোলে বসে উপর দিকে তাকিয়ে একটা একটা করে তারা গুনছে আর নানান কথার অঞ্জলি সাজাচ্ছে। আর আদিত্য শুধু মুগ্ধ নয়নে ওর নিজের চাঁদকে দেখছে।
চাঁদের আলোয় তার প্রিয়তমাকে আরো মায়াবী লাগছে। চেহারায় যেন নূরের আলো ঝলকে পড়ছে। এই অসামান্য সৌন্দর্যের কাছে দুনিয়ার সব সৌন্দর্যই বৃথা। নূর কথা বলতে বলতে আদিত্যের দিকে তাকিয়ে দেখলো আদিত্য কোনো কথাই বলছে না, শুধু ওর দিকেই তাকিয়ে আছে। এটা দেখে নূর ফট করে আদিত্যের নাকের ডগায় আলতো করে একটা কামড় দিয়ে দিল। এই কাজটা প্রায়ই করে থাকে নূর। আদিত্য ঘোর কাটিয়ে উঠে নাকে হাত ঘষে বলল, বারবার নাকে কেন কামড় দাও অ্যাঞ্জেল? বেচারা নাকটার কি দোষ? নূর একগাল হেসে বলল, তো কি করব? কখন থেকে শুধু আমি কথা বলে যাচ্ছি, তুমি কিচ্ছু বলছো না, তাই তো এমন করলাম। আর তাছাড়া তোমার নাকটা না অনেক কিউট লাগতো, একদম রসগোল্লার মতো, তাই তো শুধু কামড় দিতে ইচ্ছে করে। তাই না? আমার নাক রসগোল্লা? আমার নাক কামড় দিতে অনেক মজা, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কথাটা বলে আদিত্য নূরকে সুরসুরি দিতে লাগলো। আর নূর হেসে উঠে ছটপট করতে করতে বলল, আর করবো না, ছেড়ে দাও ছেড়ে দাও। আদিত্য নূরকে ছেড়ে দিয়ে নূরের গালে হাত বুলিয়ে বলল, অ্যাঞ্জেল, তুমি তোমার বার্থডে গিফট নিবে না? গিফট তো দিয়েছো, এত কিছু তো দিলে। হুম, এগুলো না, তোমার আসল গিফট এখনো বাদ আছে। নূর চোখ দুটো টান টান করে বলল, তাই? গিফট গিফট দাও না হিরো। আদিত্য পকেট থেকে একটা ছোট বক্স বের করলো। বক্স খুলে তার ভিতর থেকে অপূর্ব সুন্দর একটা ব্রেসলেট বের করলো। ব্রেসলেটটা প্লাটিনামের তৈরি, তার উপর দিয়ে ডায়মন্ড স্টোন বসানো। ব্রেসলেটের নিচের অংশে আদিত্য আর নূরের নামের ফার্স্ট অ্যালফাবেট ARN ঝুলানো আছে। আদিত্য ব্রেসলেটটা নূরের হাতে দিয়ে বলল, এটা কখনো হাত থেকে খুলবে না, সব সময় পরে থাকবে, বুঝেছ? নূর ঘাড় কাত করে বলল, আচ্ছা, এটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, তুমি সত্যি অনেকগুলো ভালো হিরো। কথাটা বলেই যথারীতি নূর আদিত্যের গালে একটা চুমু দিয়ে দিল। এতেই যেন আদিত্যের সব সাফল্য পূর্ণতা পেয়ে গেল। ওরা আরো কিছুক্ষণ ছাদে থাকলো। নূর কথা বলতে বলতে একসময় আদিত্যের বুকে মাথা রেখে ওর কোলে ঘুমিয়ে পড়লো। আদিত্য মুচকি হেসে নূরের কপালে চুমু খেয়ে ওকে কোলে তুলে নিয়ে নিজের রুমে গেল। তারপর আরো 1 সপ্তাহ পার হয়ে গেছে। এই কয়দিনে নীলা যতটা পেরেছে আবিরের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেছে। আবির যখনই এই বাসায় আসে, নীলা প্রায় সময় নিজের রুমের দরজা বন্ধ করে বসে থাকতো। আর কোনো কারণে সামনে থাকলেও কোনো কথা বলতো না। আবির কিছু বললেও চুপ করে থাকে, কোনো প্রত্যুত্তর দেয় না। প্রথম প্রথম আবির ব্যাপারটা এত খেয়াল না করলেও আজকাল ও ভালোভাবেই বুঝতে পারছে যে নীলা ওকে ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করছে, কিন্তু এমন করার কারণটা বুঝতে পারছে না ও। মেয়েটার হঠাৎ কি হয়ে গেল? সবই তো ঠিক ছিল, তাহলে হঠাৎ করে এমন ইগনোর করছে কেন? মেয়েটার ইগনোর যে আমাকে পোড়াচ্ছে সেটা কি সে বুঝতে পারছে না? মেয়েটা যে অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন তারে ছাড়া সব কিছু কেমন বিষাদ মনে হচ্ছে। আয়াতের কাহিনীতেও কোনো উন্নতি হয়নি। হাজার চেষ্টার পরেও বিহানের কোনো পরিবর্তন হয়নি। সে এখনো আয়াতের প্রতি অনুভূতি শূন্য। সন্ধ্যার আবছা অন্ধকারকে রাতের গাঢ় অন্ধকারে ছেয়ে ফেলেছে ধীরে ধীরে। ঘড়ির কাঁটা 9টা গিয়ে ঠেকেছে, তবুও এখনো আদিত্যের আসার কোনো খবর নেই। নূর কখন থেকে আদিত্যের জন্য অপেক্ষা করছে, বারবার দরজার কাছে ছুটে যাচ্ছে ওর হিরো এসেছে কিনা দেখার জন্য। প্রতিবারই নিরাশ হয়ে ফিরেছে নূর। আদিত্য কখনো এত দেরি করে না, রোজ 5টা বা 6টার দিকে চলে আসে, কিন্তু আজ এখনো আসছে না দেখে নূর অস্থির হয়ে যাচ্ছে। কিছুই ভালো লাগছে না নূরের, সবকিছু অসহ্য লাগছে, কেমন যেন কান্না পাচ্ছে ওর। হিরো কোথায়? হিরো আসছে না কেন? নূরের অস্থিরতা দেখে নীলা কয়েকবার আদিত্য আর বিহানের নাম্বারে ফোন দিল, কিন্তু কেউই ফোন ধরছে না। নীলারও এবার একটু চিন্তা হচ্ছে। এভাবে এক সময় 10টা বেজে গেল। নূর ধীরে ধীরে কান্না শুরু করে দিল, কাঁদছে আর বলছে, হিরো কোথায়? হিরো এনে দাও, হিরো চাই আমার। নীলা নূরকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। ধীরে ধীরে সময় যত বাড়ছে নূরের কান্নার গতিও বাড়ছে, আর কান্নার সাথে নূর ধীরে ধীরে হাইপার হয়ে উঠছে। নীলার একার পক্ষে ওকে সামলানো কঠিন হয়ে পড়ছে। ঘড়ির কাঁটা এবার 12টায় গিয়ে ঠেকলো, তবুও আদিত্যের আসার কোনো খবর নেই এখনো। নূর এতক্ষণে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, প্রচুর পরিমাণে হাইপার হয়ে গেছে নূর। সমানে কেঁদে যাচ্ছে আর হাত পা ছোড়াছুড়ি করছে, হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে, শুধু একটা কথাই বলে যাচ্ছে, আমার হিরো এনে দাও, হিরো চাই আমার, হিরো। কাঁদতে কাঁদতে গলার স্বর ভেঙে গেছে ওর, চেহারা পুরো লাল হয়ে গেছে। বেশিক্ষণ ভেবে চলতে থাকলে জ্ঞান হারিয়ে ফেলবে নূর। নীলা প্রচুর ঘাবড়ে গেছে, কি করবে এখন বুঝতে পারছে না। ওদিকে আদিত্যেরও খবর পাওয়া যাচ্ছে না, আর এদিকে নূরের এই অবস্থা। সব মিলিয়ে নীলা এক অথৈ সাগরে পড়ে গেল। নীলা আর উপায় না পেয়ে এবার আবিরকে ফোন লাগালো, কিন্তু না, আবিরের ফোনও লাগলো না।
নীলা আরো হতাশ হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। নীলা আর সার্ভেন্টরা মিলে কোনো রকমে নূরকে সামলানোর চেষ্টা করতে লাগলো। রাত 1টার দিকে বাসার কলিং বেল বেজে উঠলো। একটা সার্ভেন্ট দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। তখন আবির আর বিহান মিলে আদিত্যকে ধরে ধীরে ধীরে ভিতরে নিয়ে আসলো। আদিত্যের মাথায় ব্যান্ডেজ করা, শরীরের বিভিন্ন জায়গায় হালকা সিলে গেছে। আদিত্যের এই অবস্থা দেখে সার্ভেন্টরা বলে উঠলো, স্যার কি হয়েছে আপনার? আদিত্য ভাঙা স্বরে বলে উঠলো, তেমন কিছু না, সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে। বাকি কথা শেষ হওয়ার আগেই আদিত্য নূরের কান্নার আওয়াজ শুনতে পেল। আদিত্য চমকে গিয়ে সার্ভেন্টের দিকে তাকাচ্ছে, বলল, নূর, কি হয়েছে নূরের? সার্ভেন্টটা মাথা নিচু করলো, ভীত স্বরে বলে উঠলো, স্যার ম্যাম প্রচুর হাইপার হয়ে গেছেন। আপনাকে না দেখতে পেয়ে উনি আউট অফ কন্ট্রোল হয়ে গেছেন। ওনার অবস্থা অনেক বেগতিক হয়ে গেছে, ওনাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। নূরের অবস্থার কথা শুনে আদিত্য মুহূর্তে নিজের কথা ভুলে গেল। আবির আর বিহানকে ছাড়িয়ে আঘাত পাওয়া শরীরেই দৌড়ে যেতে লাগলো ওরেঞ্জেলের কাছে। এখন আরও নিজের কোনো হুঁশ নেই। নূর ঠিক আছে কিনা সেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে ও। আবির আর বিহান আদিত্যকে ডাকতে ডাকতে ওর পিছনে দৌড়ালো। আদিত্য এলোমেলো পায়ে দৌড়ে ও রুমে এসে দেখলো নূরের অবস্থা খুবই খারাপ। নীলা আর সার্ভেন্টরা মিলে ওকে ধরে আছে, আর একটু হলেই ও জ্ঞান হারিয়ে পড়ে যাবে। চোখ বন্ধ করে ক্লান্তভাবে এখনো বলেই যাচ্ছে, হিরো, হিরো এনে দাও, আমার হিরো চাই। আদিত্য শরীরের আঘাতও এতটা কষ্ট পায়নি যতটা এখনো নূরের এমন অবস্থা দেখে কষ্ট হচ্ছে। নূরকে এভাবে দেখে বুকটা কেঁপে উঠল ওর। আদিত্য আর 1 সেকেন্ডও দেরি না করে ছুটে গেল নূরের কাছে। আদিত্যকে আসতে দেখে সবাই নূরকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। আদিত্যর এমন অবস্থা দেখে নীলা অনেক চমকে গেল, তবে এই মুহূর্তে আর কিছু জিজ্ঞেস করলো না ও। আপাতত নূরকে শান্ত করা দরকার, আর সেটা জিজুই করতে পারবে। তাই নীলা আর বাকিরা সবাই রুম থেকে বেরিয়ে গেল। আদিত্য নূরের সামনে বসে 2 হাতে নূরের মুখটা ধরে বিচলিত কণ্ঠে বলে উঠল, এই নূর, মাই অ্যাঞ্জেল, কি হয়েছে আমার কলিজাটার? এই দেখো, আমি এসে গিয়েছি, তোমার হিরো এসে গিয়েছে, চোখ খুলো সোনা। আদিত্যের কণ্ঠ শুনে ক্লান্ত চোখ দুটো খুলে তাকালো নূর। আদিত্যকে চোখের সামনে দেখে ভালো চোখ খুলে কতক্ষণ তাকিয়ে দেখলো নূর। তারপর ফুপিয়ে কেঁদে উঠে আদিত্যকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আদিত্যের শরীরে একটু ব্যথা পেলেও সেটা মালুম না করে আদিত্য নিজেও তার প্রাণভোমরাকে বুকের মাঝে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে নূরকে শান্ত করতে লাগলো। একটু পর নূর আদিত্যকে ছেড়ে দিয়ে আদিত্যের বুকে এলোমেলো ভাবে চাপড় মেরে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, কোথায় চলে গিয়েছিলে? কোথায় চলে গিয়েছিলে? কেন আসছিলে না তুমি? আমি কত ডাকলাম, তাও এলে না তুমি। আমার কত কষ্ট হচ্ছিল জানো, পচাকটা। আর কথা বলবো না তোমার সাথে, কাটটি তোমার সাথে, কাটটি কাটটি কাটটি। নূরের এভাবে মারায় আদিত্যর আঘাত পাওয়া জায়গায় ব্যথা পেয়ে হালকা আওয়াজ করে উঠল, আহ